হ্যাঁ, এখানে কি আমি তুমি ছাড়া অন্য কেউ আছে? জলদি জলদি শুরু করো, না হলে দ্বিতীয়বার চর বলবো না, সোজা মাকে ফোনে লাগিয়ে দিব। না না, আমি করছি তো। গুড, লেটস স্টার্ট। তিশা দাঁতে দাঁত চেপে ফাহিমের পা টিপে দিতে লাগলো। ফাহিম বিশ্বজয়ের হাসি হাসছে। খুশি সমুদ্র কিনারে ছাতা বিশিষ্ট চেয়ারে হাঁটু ভাঁজ করে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে। সামনের অথৈ সমুদ্রের পানির উত্তাল ঢেউকে অবলোকন করছে। যদি পারত তাহলে নিজেকেও এই অথৈ সমুদ্রে ভাসিয়ে দিত। এই বোঝতুল্য এই জীবন থেকে মুক্তি পেয়ে যেত ও। হঠাৎ খুশি পাশে তাকাতেই ওর নজর আটকে গেল। প্রহরের এই পরিবর্তিত রূপে খুশির হৃদয়ের তার বেঁচে উঠল। না চাইতেও প্রহরের আবহে ডুবে গেল ও। চোখের সামনে ভেসে উঠছে পুরনো দিনের প্রতিচ্ছবি। এই সুদর্শন যুবক যে বরাবরই ওকে ঘায়েল করে দেয়। এমন কেন করছে সে? এমনিতেই এত কঠিন সবকিছু, তার উপর এখন এভাবে আমার সামনে এসে আমার জন্য সবকিছু আরো কঠিনতর করে দিচ্ছে। খুশিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রহর বাঁকা হাসল। সে জানতো আজ খুশি ওর থেকে নজর সরাতেই পারবে না। প্রহর আকর্ষণ থেকে খুশির বাঁচা মুশকিল। তবে প্রহরের এই আকর্ষণ শুধু খুশি পর্যন্তই সীমাবদ্ধ রইল না। আশেপাশের মেয়েগুলো প্রহরের আকর্ষণে আকৃষ্ট হয়ে পড়ল। সবাই লোলুফ দৃষ্টির তীর নিক্ষেপ করছে প্রহরের দিকে। কয়েকজন তো এগিয়েও এলো প্রহরের সাথে পরিচিত হতে। এক প্রকার ক্লোজ হওয়ার চেষ্টায় নিয়োজিত তারা। আর এসব কিছুই খুশির চক্ষু শূল হয়ে উঠছে। চোখের দৃষ্টি তীক্ষ্ণতর হচ্ছে। বুকে চলে উঠছে হিংসুক অগ্নির শিখা। খুশি দাঁতে দাঁত চেপে অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে বেহায়া চোখের অবাধ্য নজর ঘুরে ফিরে সেদিকেই যাচ্ছে। মেয়েগুলো যেন প্রহরের গায়ে ঢলে পড়তে চাইছে। খুশির হাত পায়ের মাঝে নিষ্ফিস করছে। মেয়েগুলোকে এই বালির মাঝে পুঁতে ফেলার অদম্য ইচ্ছেও জাগছে মনে। খুশির এই জ্বলন প্রহরের চোখ এড়ালো না। বাঁকা হাসল প্রহর। খুশির মনের অবস্থা আঁচ করতে পারছে সে। প্রহরের মনে আছে কোনো মেয়ে ওর ক্লোজ হওয়ার চেষ্টা করলে খুশি কতটা ক্ষেপে যায়। ওর করা সেই পাগলামিগুলো প্রহর কখনোই ভুলতে পারে না। এসব কথা মনে পড়তেই প্রহর মাথায় একটা বুদ্ধি এলো। এখন এই জ্বলনই খুশিকে ওর কাছে নিয়ে আসবে। আমাকে অন্য মেয়ে ক্লোজ হতে দেখলে খুশি সহ্য করতে পারবে না। ও নিশ্চয়ই কোনো না কোনো রিয়াক্ট করবে আর নিজের মনের কথা বলেও দেবে। এসব পরিকল্পনা করে প্রহর সেই মোতাবেক একটা মেয়ের সাথে হাসি মুখে কথা বলতে লাগলো। মেয়েটার হাত ধরে সমুদ্রের পানিতে হাঁটতে শুরু করলো। খুশিকে দেখিয়ে দেখিয়ে মেয়েটার সাথে নানান অঙ্গভঙ্গি করে হাসি ঠাট্টা করতে লাগলো। আর চোখে তাকিয়ে খুশির রিয়াকশন দেখছে। মেয়েটা একসময় ইচ্ছেগতভাবেই প্রহরের গায়ের ওপর ঢলে পড়ল। প্রহরের ভেতরে ভেতরে চরম বিরক্ত লাগলেও আপাতত কিছু বলা যাচ্ছে না। খুশির আর সহ্য হচ্ছে না। বুকের মাঝে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। চোখে নোনা জল জমে যাচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে মেয়েটাকে পানির মাঝে চুবিয়ে মেরে ফেলতে, কিন্তু না, ওর নিয়ন্ত্রণ হারালে চলবে না। নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে। আমি তো এটাই চাই, প্রহর আমাকে ভুলে নিজের জীবনের সামনে অগ্রসর হোক। এটাই তো চাই। তাহলে এখন যখন সেটাই হচ্ছে, তাহলে আমার দুর্বল হয়ে পড়া চলবে না। খুশি মাথা অন্যদিকে ঘুরিয়ে চোখের পানি মুছে নিল। তারপর উঠে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরল। তবে চাইলেও মনকে শক্ত করতে পারছে না। দুমড়ে মুচড়ে যাচ্ছে ভিতরটা। মাথার ভিতর চক্কর দিয়ে উঠছে। চোখের সামনে কেমন সব ঘোলাটে হয়ে আসছে। শরীরের শক্তি হ্রাস পাচ্ছে। পায়ের চলা এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বেশিক্ষণ আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। কিন্তু এখন যে ওকে এখান থেকে যেতেই হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। খুশি অনেক কষ্টে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে, তবে মনে হচ্ছে না বেশিক্ষণ আর টিকে থাকতে পারবে। খুশি শরীরের শক্তি হারিয়ে পড়ে যেতে লাগলো। তখনই কেউ সামনে থেকে এসে ধরে ফেললো। খুশি সামনের ব্যক্তির বুকে গিয়ে পড়ল। খুশি সেই ব্যক্তির কাঁধে ভর দিয়ে অনেক কষ্টে মাথা তুলে দেখলো এটা জারিফ। খুশি আধো আধো চোখে তাকিয়ে অতি ক্লান্ত সুরে বলল, আমাকে নিয়ে চলো বিবি, জলদি নিয়ে চলো। ও দেখার আগেই নিয়ে চলো আমাকে। জারিফের বুঝতে বাকি রইল না খুশি কি বলতে চাইছে। সে এক মুহূর্ত দেরি না করে খুশিকে দ্রুত কোলে তুলে নিল। কোলে নিয়ে যেতে যেতে বলল, আমি জানি তুই এসব ইচ্ছে করেই করছিস, যাতে আমার কোলে উঠে ঘুরতে পারিস। সেদিন এমন করেছিলি, ছোটবেলার অভ্যাসটা আর গেল না তোর।
নিজের বউকেও বোধহয় এতবার কোলে নিনি। খুশি জানে জারিফ ওর মন ভালো করার জন্য এসব বলছে, তাই খুশিও জারিফের কাঁধে মাথা রেখে ক্লান্তিকর হাসি দিয়ে ক্লান্ত সুরে বলল, তোমার বউকে কোলে নিলে তোমাকে তখন 4 কাঁধে তুলতে হবে বিবি। চুপ বদমাস, নিজের ভাবিকে মোটা বলছিস? তোর ভাবি শুনলে হয় তোর মামুর বাড়ি আসা বন্ধ করে দিবে। অথচ ওরা জানলই না ওদের পেছনে কেউ তীব্র ক্রোধে ধ্বংসাত্মক রূপ ধারণ করছে। তার চোখের তপ্ত লাফাই পৃথিবী ধ্বংস করে দিতে সক্ষম। খুশিকে তখন চলে আসতে দেখে প্রহরও ওর পিছু নেয়। তবে কিছু দূর আসতেই খুশিকে অন্য লোকের বাহু বন্ধনে দেখতে পায় ও। সাথে সাথেই থমকে যায় ওর কদম। লোকটার হাত যখন খুশিকে জড়িয়েছিল তখন প্রহরের ভিতর মনে হচ্ছিল কেউ অগ্নিগিরির লাভা ঢেলে দিয়েছে। আর লোকটা যখন খুশিকে কোলে তুলে নিয়ে গেল তখন মনে যেন হলো কেউ ওর কলিজায় ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। কষ্ট আর ক্ষোভে প্রহরের কপালের ত্বক ফুলে উঠেছে, চোখে লালিমার পরত গাঢ় হচ্ছে। হাতে থাকা সানগ্লাসটা হাতের মুঠোয় সজোরে চেপে ধরল প্রহর। সানগ্লাস ভেঙে হাতের ভিতর গেঁথে গেল। হাত থেকে টপ টপ করে নিচে রক্ত পড়তে লাগলো। তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই প্রহরের। সে যে আপাতত তার হৃদ হরিণের দহনে জ্বলে মরছে। রাতে ডিনার শেষে নিচের রুমে যাচ্ছিল খুশি। খাওয়ার ইচ্ছে ছিল না, তবে জারিফের চোরাচুরিতে না গিয়ে পারল না। অগত্যা অল্প কিছু খেয়ে এসেছে। করিডোর দিয়ে হেঁটে যেতেই কেউ আচমকা ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে রুমের ভেতর নিয়ে গেল। খুশি চমকে উঠে সামনে তাকিয়ে দেখল এটা প্রহর। প্রহর রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে দিল। খুশিকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। খুশির 2 হাতের মাঝে হাত রেখে খুশিকে আটকে দিল। খুশির মুখের ওপর ঝুঁকে অগ্নি চোখে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, ও কেন ছয় তোমাকে? বলো কেন? খুশি ভ্রু কুচকে বলল, ছোঁয়া মানে কি বলছো এসব? তুমি ভালো করে জানো আমি কি বলছি। বলো ও কেন ছয় তোমাকে? ও সাহসী করে হয় তোমাকে ছোঁয়ার? ও কেন ছবে তোমাকে? প্রহরের মুখ থেকে মদের তীব্র দুর্গন্ধ আসছে। চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে। খুশি বুঝতে পারছে প্রহর এখন সম্পূর্ণ মাতাল আর চরম পর্যায়ে রেগে আছে। এই অবস্থায় ওর হিতাহিত জ্ঞান নেই। খুশি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, প্রহর ছাড়ো আমাকে, ইউ আর ড্রাঙ্ক নাও। তোমার হুঁশ ফিরুক, তারপর কথা বলবো। প্রহর আরো ক্ষিপ্ত সুরে বলল, না তুমি যাবে না। কোথায় যাবে তুমি? হ্যাঁ, ওই রাস্কেলটার কাছে যাবে? কেন যাবে? হ্যাঁ কেন যাবে? কেন ও তোমাকে ছোবে? তুমি শুধুই আমার, তোমাকে ছোঁয়ার অধিকারও শুধুই আমার। ও কেন ছোবে? কেন ছোবে বলো? প্রহর খুশির কোমরে হাত রেখে কিছুটা অস্বাভাবিক সুরে বলল, এখানে ছুঁয়েছিল তখন, তাই না? কেন ছুঁয়েছিল বলো? প্রহর খুশির কোমর জোরে খামচে ধরল। হাতের নখগুলো সব গেঁথে পড়ল কোমরে। ব্যথায় কোকিয়ে উঠল খুশি। চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। তবে নেশায় মাতাল প্রহরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অতিরিক্ত রাগ আর কষ্টের সংমিশ্রণে পুরো উন্মাদ হয়ে গেছে ও। কি করছে তা নিজেও জানে না। পাগলের মতো বলতে লাগলো, আর কোথায় কোথায় ছয় তোমায়? প্রহর এবার খুশির গলায় ওড়নাটা টান দিয়ে নিচে ফেলে দিল। গলায় হাত রেখে পাগলের মতো বলতে লাগলো, এখানে ছুঁয়েছে? হ্যাঁ, কথাটা বলে এবার গলায় কামড় দিয়ে বসলো প্রহর। সবগুলো দাঁত বসিয়ে দিল চামড়ার গভীরে। ব্যথায় খুশির নাজেহাল অবস্থা। খুশি আর সহ্য করতে না পেরে সর্বশক্তি দিয়ে প্রহরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উচ্চস্বরে বলতে লাগলো, ছাড়ো আমাকে, পাগল হয়ে গেছো তুমি? জঙ্গলি জানোয়ারদের মতো আচরণ করছো। হ্যাঁ ও ছোঁয় আমাকে, তো তাতে কি হয়েছে? আমার স্বামী আমার যেখানে খুশি সেখানে ছুতে পারে, আমার সাথে যা খুশি তাই কর। কথা শেষ করতে পারল না খুশি। ক্ষিপ্ত প্রহর খুশির কথায় আরো ক্ষিপ্র হয়ে এবার খুশির অথর আঁকড়ে ধরল। সমস্ত রাগের প্রতিক্রিয়া ঘটালো খুশির নরম অথর কামড়ে ধরে। এটার জন্য খুশি মোটেও প্রস্তুত ছিল না। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল ও। প্রহরের দাঁতের ধারে খুশির নিচের ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। খুশি এবার নিজেকে ছাড়ানোর জন্য প্রহরের বুকে এলোপাথারি কিল খুশি মারতে লাগলো। তবে পাগল প্রহরের সাথে পেরে উঠছে না কিছুতেই। খুশির অশ্রুধারা গড়ে প্রহরের ঠোঁটে এসে লাগলো। প্রহর এই অবস্থায় খুশির চোখের দিকে তাকালো। খুশির চোখের পানি দেখে প্রহরের একটু হুঁশ এলো। তবে খুশির অথর ছাড়ল না ও। এবার দাঁতের হিংস্রতার বদলে ও নিজের অধর দিয়ে খুশির অধরে মোলায়েম মিষ্টতা ঢেলে দিতে লাগলো। মেতে উঠল অন্য এক নেশায়।
যে নেশার সামনে এই অ্যালকোহলের নেশা কিছুই না। প্রহরের এই ছোঁয়ায় খুশিও নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে কেমন শান্ত হয়ে এলো ও। না চাইতেও এতদিন পরে প্রিয়তমের ভালোবাসাময় ছোঁয়ায় দুর্বল হয়ে পড়ছে ও। কিছুক্ষণের জন্য সব ভুলে যেতে ইচ্ছে করছে, নিজেকে ভাসাতে ইচ্ছে করছে প্রহরের জোয়ারে। খুশিকে শান্ত হয়ে আসতে দেখে প্রহর এবার খুশির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে আরও মিশিয়ে নিল। আর থাকতে পারল না খুশি, সব ভুলে নিজেও সাই দিল প্রহরের সাথে। প্রহরের কাঁধের পিছনে হাত দিয়ে প্রহরের চুল খামচে ধরে নিজেও হারালো প্রহরের মাঝে। খুশির রেসপন্স পেয়ে প্রহরের নেশা আরও বেড়ে গেল। প্রহর এবার খুশির অধর ছেড়ে ধীরে ধীরে গলায় নেমে এলো, খুশির গলায় চুমুতে ভরিয়ে দিতে লাগলো। কোমরে রাখা হাতটা এবার খুশির কামিজের পেছনের চেইনে রাখলো। চেনটা একটু খুলতেই খুশির হুঁশ এলো, চমকে গেল ও। ও কি করছে এসব? না না, এটা একদম ঠিক না। এভাবে প্রহর ওর কাছে আসলে প্রহর বুঝে যাবে যে আমি এখনো কুমারী আছি, আমার এখনো বিয়ে হয়নি, আমার এত দিনের সব পরিশ্রম ধূলিসাৎ হয়ে যাবে। না না, আমি এটা হতে দিতে পারি না, কিছুতেই না। খুশি এবার দুই হাতে প্রহরের বুকে সচরে ধাক্কা দিল। আচমকা ধাক্কায় প্রহর ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গেল। খুশি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচ থেকে ওড়নাটা নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রহর শুধু আহত দৃষ্টিতে খুশির যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর হঠাৎ চিৎকার দিয়ে বলল, খুশি! জারিফ খুশিকে দেখার জন্য ওর রুমে এসে দেখল খুশি রুম অন্ধকার করে নিচের ফ্লোরে বসে বেডের উপর মাথা রেখে কাঁদছে। জারিফের বুঝতে বাকি রইল না খুশির কাঁদার কারণ কি। নিশ্চয়ই ওই ছেলেটার সাথেই কিছু হয়েছে। জারিফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে করে বেডের উপর বসে খুশির মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কেন এসব করছিস খুশি? ছেলেটাকেও কষ্ট দিচ্ছিস আর নিজেও কষ্টে ভুগছিস। এর চেয়ে ভালো ছেলেটাকে সব সত্যিটা বলে দে। খুশি মাথা তুলে কান্না জড়িত কণ্ঠে বলল, কি বলবো বিবি, বলো কি বলবো? কিভাবে বলবো যার সাথে ওর নিজের জীবন কাটাতে তার জীবন খেয়ায় শেষ হয়ে গেছে? কিভাবে ওকে আমার এই অনিশ্চিত জীবনের সাথে জড়িয়ে নিব, যে জীবনটাকে মরণঘাতী ব্রেইন টিউমার তিল তিল করে শেষ করে দিচ্ছে? কিভাবে বলবো বলো? ও কি সইতে পারবে? না না, কিছুতেই সইতে পারবে না। আমি চাই না আমার পরে ও আমার সুখে সারাটা জীবন্ত লাশ হয়ে থাকে। আমার এই মরণঘাতী অসুখের কথা ওকে কিছুতেই জানানো যাবে না। আমি চাই ও আমাকে ঘৃণা করুক, তবেই ও ওর জীবনের সামনে এগোতে পারবে। দেখ, তোকে এখানে এনেছিলাম তোর ভালোর জন্য, যাতে প্রকৃতিতে সময় কাটিয়ে তোর একটু ভালো লাগে। কিন্তু এখানে এসেও তো তুই এসব স্ট্রেসের কারণে আরো অসুস্থ হয়ে যাচ্ছিস। তুই যত যাই বলিস, আমার মনে হয় তোর ওকে সত্যিটা বলে দেওয়াই উচিত, না হলে হয়তো হিতে বিপরীত হতে পারে। ভেবে দেখিস আমার কথা। কথাটা বলে জারিফ চলে গেল আর খুশি মনে মনে বলল, কিভাবে বলবো ভাইয়া, ও যে সইতে পারবে না। খুশির মনে পড়ল সেই দিনের কথা, যেদিনও একটুখানি অসুস্থ হওয়ায় প্রহরের কি অবস্থা হয়েছিল। সেদিনের কথা ও আজও ভুলতে পারে না। খুশির চোখের সামনে ভেসে উঠল সেই দিনের স্মৃতি, অতীত। প্রহর খুশির প্রেম কাব্যের সময়কাল তখন প্রায় 1.5 বছর। খুশি এখন কলেজের 2য় বর্ষে, যদিও পড়াশোনায় তার বিন্দুমাত্র আগ্রহ নেই। যতটুকু পড়ে সেটাও প্রহরের চাপে। খুশির মায়ের সাথে সাথে প্রহরও ওকে পড়ার জন্য সব সময় প্যারা দেয়। মায়ের হাত থেকে কোনো রকমে ফাঁকি দিয়ে বাঁচতে পারলেও প্রহরের কাছ থেকে ফাঁকি দিতে পারে না। প্রহর সাফ জারি করে দিয়েছে, এবার খুশিকে ভালো রেজাল্ট করতেই হবে, না হলে 10 বছরের মাঝে বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, যেটা খুশির চরম বিরক্তিকর লাগে। মনে হয় কোনো টিচারের সাথে প্রেম করছে। দিনটা ছিল শুক্রবার, ছুটির দিন হওয়ায় কলেজ বন্ধ, তাই খুশি সকাল সকাল প্রহরদের বাসায় চলে আসে। প্রহর আজ জিদান সাহেবকে সারপ্রাইজ দিতে। খুশি বাসায় ঢুকে দেখলো জিদান সাহেব কিচেনে কিছু একটা বানাচ্ছে। খুশি পেছন থেকে গিয়ে হাসি মুখে বলল, সারপ্রাইজ এসবই। খুশিকে দেখে বরাবরের মতোই জিদান সাহেব প্রফুল্লিত হয়ে বলল, আরে খুশি মাঝে, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। কেমন আছো তুমি? বিন্দাস এজ অলওয়েজ। তা কি করছেন আপনি? আপনার ছেলের এত বড় সাহস, শেষমেশ কিনা আপনাকে কাজের বুয়া বানিয়ে দিল। আরে কোথায় বিয়ে করে নিজের বউকে দিয়ে আপনার সেবা করাবেন, তা না করে আপনাকে খাটাচ্ছে। এই অবিচার মেনে নেওয়া যায় না। আমি এই ঘোর অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
জিদান সাহেব স্মিত হেসে বললেন, তোমার ইন্ডিকেট আমি বুঝতে পারছি খুশিমা, কিন্তু আমাকে বলে এসব কোনো লাভ নেই। আই কান্ট হেল্প ইউ দিস টাইম। জনাব কঠোর আইন জারি করেছে, তোমার ইন্টারমিডিয়েট কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো বিয়ের কথা তোলা যাবে না। খুশি হতাশার নিঃশ্বাস ছেড়ে সিঙ্কের উপর উঠে বসে বলল, ধ্যাত, এমন কেন আপনার ছেলেটা? আরে এত সুন্দর একটা মেয়ে পেয়েছে, কোথায় ঝট করে এঙ্গেজমেন্ট, ফট করে বিয়ে আর চট করে বাচ্চা করে ফেলবে? তা না, টিচারের মতো পড়াশুনো নিয়ে পড়ে আছে। হেতির মাঝে কি কোনো আলোড়ন নেই নাকি? জিদান সাহেব নিজের কাজ করতে করতে বলল, এখন যেমন আছে তো আছে, কি আর করতে পারি বলো? আমার কাছে তো আর কোনো অপশন নেই, তাই যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে। খুশি একটা গাজর হাতে নিয়ে গাজরে কামড় দিয়ে পা দোলাতে দোলাতে বলল, অপশন থেকে মনে পড়লো এসবই। আপনি কখনো অন্য অপশনে ট্রাই করেননি? আই মিন, আপনি এত হ্যান্ডসাম অ্যান্ড কুল গাই, তা আপনি কোনো আইটেমের সাথে ইটিস পিটিস করার চেষ্টা করেননি নাকি প্রহরের ভয়ে সাহস পাননি? আরে না, প্রহর তো আমাকে সবসময়ই বলে আমি চাইলে আমার জীবনে যে কাউকে আনতে পারি। তাহলে সমস্যা কোথায়? নাকি ভালোবাসা জীবনে একবারই হয় বলে কাহিনী চলছে? আন্টিকে ছাড়া আর কারোর প্রতি ফিলিং আসে না নাকি? জিদান সাহেব স্মিত হেসে বলল, আরে তেমন কিছু না, আবিদার সাথে আমার সম্পর্ক তেমন কোনো মহান প্রেম কাহিনীর টাইপের ছিল না যে জীবনে ওকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে পারবো না, অ্যান্ড অল দ্যাট। হ্যাঁ, ভালোবাসতাম আমি ওকে। কলেজে একসাথে পড়া অবস্থায় ওই আমাকে প্রপোজ করে। দেখতে সুন্দর ছিল তাই আমিও রাজি হয়ে যাই, কিন্তু আমি তো আর জানতাম না যে সে আমার টাকাকেই ভালোবাসতো, আমাকে না। তাই তো আমাকে আর প্রহরকে রেখে সে তার ভালোবাসা মানুষের হাত ধরে চলে যায়। হ্যাঁ, ওর অভাবে যাওয়ার আঘাতও পেয়েছি অনেক, তবে ওর বিরহে দেবদাস হয়ে যাব এই টাইপের কিছু না। আসলে আবিদা যাওয়ার পর আমার কাছে সবচেয়ে জরুরি ছিল প্রহরকে সামলানো। প্রহর অনেক ছোট ছিল, ওর মা চলে যাওয়ায় ওর ছোট মনে অনেক আঘাতও পেয়েছিল, যদিও সেই আঘাতের ক্ষত এখনো ওর মনে আছে। তবে ওই সময় ওকে সামলানো অনেক কঠিন হয়ে গিয়েছিল, তাই আমার পরিটি ছিল শুধু ওকে স্বাভাবিক করা। আর ওকে সামলাতে সামলাতেই অনেকটা বছর কেটে যায়। তারপর ও বড় হয়ে যায়, নিজেকে নিজেই সামলাতে শেখে, আর আমি হয়ে যাই বুড়ো। আর এই বুড়ো বয়সে কি আর টিস পিটিস করবো? কি বলছেন এসব? বুড়ো আর আপনি? আরে আপনার সামনে তো প্রহর চা কম পানি। আপনাকে তো এখনো হ্যাপি, ড্যাশিং আর হ্যান্ডসাম লাগে। জাস্ট এ নাম্বার। আপনি শুধু একবার মাঠে নামুন, দেখবেন ক্যান্ডিডেটের লাইন লেগে যাবে। একটু বেশি হয়ে যাচ্ছে না? মোটেও না, আমি একদম খাঁটি কথা বলেছি। বাই দ্য ওয়ে, আপনার জন্য পারফেক্ট একটা ক্যান্ডিডেট আমার কাছে আছে। জিদান সাহেব ভ্রু কুঁচকে বললেন, কে? আমার ওয়ান অ্যান্ড অনলি কিউটি ফুপি এখনো সিঙ্গেল আছে। আপনি চাইলে আপনাদের ডেট ফিক্স। আর ইউ সিরিয়াস? অফকোর্স। আসলে বেচারি কলেজ লাইফে কাউকে ভালোবেসেছিল, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসতো, তাই ফুপি আর কখনো বিয়ে করেনি। তবে আপনি ট্রাই করে দেখতে পারেন, কারণ আপনারা দুজনেই দুজনের ভালোবাসার ব্যক্তির কাছ থেকে আশাহত হয়েছেন, তাই আপনাদের মনোভাবও মিলবে ভালো, ব্যাপারটা জমে যেতে পারে। জিদান সাহেব হালকা হেসে বললেন, হ্যাঁ, ট্রাই তো করা যায়। বিয়ানের সাথে প্রেম, ব্যাপারটা খারাপ না। খুশি উৎসাহী কণ্ঠে বলল, ওকে, ডান। আমি সময় সুযোগ বুঝে আপনাদের ডেট ফিক্সড করে দিব। ওকে, ডান। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। ওয়ে দ্য ওয়ে, আপনার গুণধর ছেলেটা কোথায়? দেখছি না যে জনাবকে। ওর ঘুম থেকে ওঠেনি এখনো। আসলে কাল অনেক রাত পর্যন্ত অফিসের কোন প্রজেক্টের কাজ করছিল, ভোরের দিকে ঘুমিয়েছে, তাই আজ একটু বেলা করে ঘুমাচ্ছে। তুমি গিয়ে বরং দেখে আসো ওঠে কিনা। ওকে, আমি দেখে আসছি। খুশি সিঙ্ক থেকে নেমে এগিয়ে গেল প্রহরের রুমের দিকে। রুমের দরজা আস্তে করে খুলে ভেতরে উকি দিয়ে দেখল প্রহর এখনো ঘুমিয়ে আছে। খুশি আস্তে করে পা টিপে টিপে ভেতরে ঢুকলো। প্রহর খালি গায়ে শুধু একটা 3/4 প্যান্ট পরে বিছানার উপর উপুর হয়ে ঘুমিয়ে আছে। খুশি সেটা দেখে মনে মনে বলল, বাহ, আমার সামনে তো দুনিয়ার যত কাপড় চোপড়ের পর্দে নিজেকে লুকিয়ে রাখে, আর এখানে কি সুন্দর খালি গায়ে শুয়ে আছে, যেন ঘুমের মাঝে অপ্সরীরা এসে ওনার সৌন্দর্য উপভোগ করবে। দুষ্টু খুশির মাথায় আবারও দুষ্টু বুদ্ধিরা কিলবিল করছে। খুশি প্রহরের পাশে বেডের উপর উঠে বসে মাথা ঝুঁকিয়ে প্রহরের পিঠের মাঝ বরাবর কুটুস করে একটা কামড় বসিয়ে দিল। ঘুম ভেঙে গেল প্রহরের। কপাল কুঁচকে পিঠে হাত বোলাতে বোলাতে ঘুরে চিত হয়ে শুল সে। চোখ খুলে খুশিকে দেখে কোনো রকম প্রতিক্রিয়া প্রদান করার পূর্বেই খুশি হঠাৎ প্রহরের পেটের ওপর চড়ে বসল। নিচের 2 হাত প্রহরের 2 হাতের মাঝে ঢুকিয়ে বিছানায় চেপে ধরল। তারপর ভিলেনি হাসি দিয়ে বলল,
मुहम तेरा क्या होगा कलिया। প্রহর ভ্রু কুচকে বলল। কালিয়া? হু ইজ কালিয়া? প্রহরের কথার জবাব না দিয়ে খুশি একই ভঙ্গিতে বলতে লাগলো। এখন কে বাঁচাবে আমার হাত থেকে তোমাকে? আজ তো নুন মরিচ ছাড়াই তোমাকে কাঁচা খেয়ে ফেলবো। প্রহর নিজের ঠোঁট কামড়ে হেসে উঠল। তারপর খুশির মতোই নাটকীয় ভঙ্গিতে বলল। নেহি, দয়া করে এমন করবেন না। আপনার ঘরে কি বাপ ভাই নাই? খুশি বাঁকা হেসে বলল। বাপ ভাই তো আছে, কিন্তু তোমার মতো হট চকলেট তো নেই ডার্লিং। প্রহর এবার ফট করে খুশিকে বিছানায় ফেলে দিয়ে কাতুকুতু দিতে দিতে বলল। তাই না? তাই? আর খুশি শুধু মুচড়া মুচড়ি করতে করতে খিলখিল করে হেসে যাচ্ছে। এক পর্যায়ে প্রহর থেমে গেল। খুশির কপালের চুলগুলো আঙ্গুলের সাহায্যে আলতো করে সরিয়ে কানের পিঠে গুজে দিল। ললাটে ভালোবাসার পরশ এঁকে দিয়ে মায়াভরা কণ্ঠে বলল। সকাল সকালে এই হাসি মুখটা দেখানোর জন্য ধন্যবাদ। সারপ্রাইজটা সত্যিই সুন্দর ছিল। খুশি প্রহরের গলা জড়িয়ে ধরে বলল। তুমি চাইলে রোজ সকালেই এই দর্শনের সৌভাগ্য লাভ করতে পারো। খুশির কথার সারমর্ম বুঝতে পেরে প্রহর বলে উঠল। এসব ট্রিক্স করে কোনো লাভ নেই, দুষ্টু করি। ইন্টারে ভালো রেজাল্ট করতে না পারলে বিয়ের কথা ভুলে যাও। এখন বলো কখন এসেছো? এই তো মিনিট 10 হবে। আচ্ছা তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। খুশি দুষ্টু হেসে বলল। আমিও যাই তোমার সাথে, তোমাকে ফ্রেশ হতে হেল্প করব। প্রহরের স্বাভাবিক সুরে বলল। ঠিক আছে, চলো চলো, একসাথেই চলো, একসাথে করবো সবকিছু। খুশি প্রহরকে ছেড়ে দিয়ে চোখ মুখ কুঁচকে ফেলে বলল। ইয়াচ্ছি। কেন ছিয়ের কি হলো? আমাকে না ফ্রেশ হতে হেল্প করবে? চলো এখন আমার সাথে। একদম না, পচা একটা রোমান্টিক মুডের করলা জুস করে দেয় একদম। যাও, আমি আর আসবই না তোমার কাছে। কথাটা বলে খুশি ভেঙচি কেটে ধূপধাপ পা ফেলে চলে গেল। প্রহর সেদিকে তাকিয়ে থেকে হাসলো খানিক, তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে সিঁড়ি বেয়ে আসতেই আর এক ক্রিয়াকার্যের সম্মুখীন হলো প্রহর। দ্য গ্রেট খুশি রানী মিউজিক প্লেয়ারে ফুল ভলিউমে গান ছেড়েছে। গানের তালে খুশি আর জিদান সাহেব দুজনেই কালো চশমা পরে সমান তালে নেচে যাচ্ছে, যেন দুজন স্কুল কলেজের ফ্রেন্ডস। এদের কাণ্ড কারখানা দেখে যতটা অবাক হওয়া দরকার ততটা অবাক হলো না প্রহর, কারণ এসবে সে এখন অভ্যস্ত হয়ে গেছে। খুশির আবার জিদান সাহেবের সাথে খুব ভাব, দুজন প্রায়ই এসব মহান কৃতকার্য করে থাকেন। মাঝে মাঝে তো প্রহরের নিজেরই এদের কাছে ভিন্ন গ্রহের প্রাণী মনে হয়, যেন তার কোনো অস্তিত্বই নেই এখানে। তবে প্রহর এতে নারাজ না, বরং মনে মনে আরো আনন্দিত। খুশি ওর জীবনে আসায় ওর বাবাও আজকাল অনেক প্রফুল্ল থাকে। খুশি যেদিনই বাসায় আসে দুজন হাসি আনন্দে মেতে থাকে, আর বাবাকে হাসি মুখে দেখে প্রহরের মনটাও ভরে ওঠে। আর খুশির প্রতি ওর ভালোবাসার তীব্রতা তখন আরো সুগভীর হয়ে যায়। প্রহর মাথা নেড়ে মুচকি হেসে ফ্রিজের দিকে এগিয়ে গেল। পানির বোতল বের করে পানি খেতে খেতে কিচেনের দিকে যেতে লাগলো। হঠাৎ দুম করে কিছু পড়ার শব্দে কদম থেমে গেল প্রহরের। পেছনে ঘুরে তাকালো সে। চোখের সামনে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না প্রহর। ফ্লোরে খুশিকে পড়ে থাকতে দেখে প্রহরের পৃথিবী মুহূর্তেই থমকে গেল। হাতের বোতল ঠাস করে পড়ে গেল নিচে। মাথার ভিতর কেমন শূন্য হয়ে গেল। স্থগিত হৃৎপিণ্ড নিয়ে প্রহর কাঁপা কাঁপা পায়ে সামনে এগুলো। জিদান সাহেব খুশির শিয়রে বসে চিন্তিত সুরে বারবার খুশিকে ডেকে যাচ্ছে, কিন্তু খুশির কোনো রেসপন্স আসছে না। জিদান সাহেব প্রহরের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বললেন। দেখ না প্রহর, কি হলো মেয়েটার? নাচতে নাচতে হঠাৎ করে পড়ে গেল, কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। প্রহর ঢোক গিলে জোরপূর্বক হেসে বলল। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি জানি ও নিশ্চয়ই মজা করছে। তুমি তো জানো কতটা দুষ্টু, এখনো দুষ্টুমি করছে। এক্ষুনি দেখবে ফট করে উঠেই পড়বে। প্রহর খুশির পাশে হাঁটু গেড়ে বসে কম্পিত সুরে বলল। এই দুষ্টু পড়ি, দেখো আমি জানি তুমি নাটক করছো, তাই এসব করে কোনো লাভ নেই। জলদি উঠে পড়ো, না হলে কিন্তু আমি অনেক বকা দেবো। উঠে পড়ো বলছি। খুশির কোনো রেসপন্স না দেখে প্রহরের অন্তর্দেশ কেঁপে উঠছে। হৃদস্পন্দন থমকে যাচ্ছে, ভয়ে অন্তর শুকিয়ে আসছে ওর। খুশির কিছু সত্যিই হয়েছে সেটা মেনে নিতে পারছে না ও। প্রহর খুশির গালে আলতো চাপড় মেরে থমকিত হৃদয়ে বলল। হ্যাঁ এই খুশি, দেখো ভালো হবে না কিন্তু বলে দিলাম। ইটস টু মাচ নাও, বন্ধ করো সব, জলদি উঠে পড়ো। এবার কিন্তু আমি সত্যি মার দেবো বলে দিলাম। জিদান সাহেব বলে উঠলেন। প্রহর, আমার মনে হয় না ও অভিনয় করছে। খুশি বোধহয় সত্যি অজ্ঞান হয়ে গেছে।
প্রহরের সব শূন্য হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে ওর। প্রহর 2 হাতে খুশির মাথাটা তুলে ধরে পাগলের মতো বলতে লাগলো, এই দুষ্টু বুড়ি অনেক হয়েছে না। দেখো আমি সত্যি ভয় পেয়ে গেছি, অনেক ভয় পেয়ে গেছি। এবার তো ওঠো প্লিজ, চোখ খুলে তাকাও না, কথা বলো না আমার সাথে। খুশির তবুও রেসপন্স নেই। প্রহরের নিঃশ্বাস আটকে আসছে। প্রহর ওর বাবার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা, ও কথা বলছে না কেন? কেন কথা বলছে না? ওকে 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 বলো না কথা বলতে, বলো না প্লিজ। প্রহরের এই অবস্থা দেখে জিদান সাহেব আরো বেশি ভয় পেয়ে গেলেন। প্রহরকে এর আগে কখনো এই রূপে দেখেননি। জিদান সাহেব প্রহরের কাঁধে হাত রেখে বললেন, প্রহর, নিজেকে সামলা বাবা, খুশি মার কিছু হবে না, তুই ওকে রুমে নিয়ে যা, আমি এখনই ডাক্তারকে ফোন করছি। বাবার কথা মতো প্রহর খুশিকে কোলে নিয়ে নিচের রুমে নিয়ে এসে বেডের ওপর শুইয়ে দিল। খুশির হাত পায়ের তালু ঘষতে ঘষতে পাগলের মতো বলতে লাগলো, খুশি করে যে আমার, ওঠো না প্লিজ, তোমাকে এইভাবে দেখতে পারছি না আমি। আই জাস্ট কান্ট, ইটস কিলিং মি। প্লিজ রোনা, ওঠো না, বেগ অফ ইউ। কিছুক্ষণ পরেই ডক্টর চলে এলো। খুশিকে চেক আপ করা হলে প্রহর অধৈর্য হয়ে বলল, ডক্টর আঙ্কেল, কি হয়েছে ওর? কথা বলছে না কেন? হঠাৎ করে এমন অজ্ঞান হয়ে গেল কেন? ডক্টর বলে উঠলেন, দেখো, এমনিতে তো তেমন গুরুতর কিছু বোঝা যাচ্ছে না, বিপি একটু লো আছে, হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, তাই বিপি লো হয়ে এমন হয়েছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, চিন্তার কিছু নেই। তবে যদি আবারও এমন কিছু হয় তাহলে হসপিটালে নিয়ে গিয়ে কিছু টেস্ট করিয়ে নিও, শুধু নিশ্চিত থাকার জন্য। চেক আপ শেষে ডক্টর চলে গেল। প্রহর তখন থেকেই খুশির হাত ধরে বসে আছে। একটু আগেও কি সুন্দর নিজের উদ্দীপনায় বাসাটা মাতিয়ে রেখেছিল, আর এখন হাসি মুখে মেয়েটাকে এভাবে নির্জীব হয়ে পড়ে থাকতে দেখে প্রহরের কলিজা পুড়ে যাচ্ছে। সে কিছুতেই সহ্য করতে পারছে না। জিদান সাহেব প্রহরের মাথায় হাত বুলিয়ে রুমের বাইরে চলে গেলেন। সব সময় সব সিচুয়েশনে কঠোর শক্ত থাকা প্রহরকে আজ এমন ভেঙে পড়তে দেখে জিদান সাহেবও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ না করুক মেয়েটার কখনো কিছু হলে তার ছেলে যে নিঃশেষ হয়ে যাবে, সেটা আজ খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন তিনি। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ব্যাস, বিধাতার কাছে একটাই চাওয়া, তার ছেলেটাকে যেন আবার কোনো আঘাত না পেতে হয়। মিনিট 10 পর খুশির জ্ঞান ফিরল। খুশিকে চোখ খুলে তাকাতে দেখে প্রহরকে থমকে থাকা হৃদস্পন্দনে নিঃশ্বাসের সঞ্চালন হলো। অশ্রু সচল চোখে অতি আকাঙ্ক্ষিত কোনো কিছু প্রাপ্তির খুশি ভেসে উঠল। প্রহর স্বস্তির হাসি দিয়ে 2 হাতে খুশির মুখটা আগলে ধরে বলল, থ্যাংক গড, আমার খুশি মনের জ্ঞান ফিরে এসছে। তুমি ঠিক আছে তো খুশি? খুশি কতক্ষণ এলোমেলো চোখে তাকিয়ে রইল প্রহরের দিকে, তারপর হঠাৎ বলে উঠল, খুশি? কে খুশি? আর আপনি কে? আপনি কে? কোথায় আমি? প্রহরও আবারও আটকে উঠল, অস্থির কণ্ঠে বলল, খুশি, কি বলছো এসব? কি হয়েছে তোমার? আমাকে চিনতে পারছো না? খুশি হঠাৎ ফিক করে হেসে দিয়ে বলল, উল্লু বানায়া বড়া মজা আয়া, লুক এট ইউর ফেস। চোয়াল শক্ত হয়ে এলো প্রহরের। নিজের ক্রোধ এবার কন্ট্রোল করতে পারল না, যার ফলস্বরূপ প্রহর খুশির গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। 2 হাতে খুশির মুখটা ধরে ক্ষিপ্ত সুরে বলতে লাগলো, মজা চলছে এখানে, হ্যাঁ? সবকিছু তোমার কাছে শুধু মজার বিষয়, তাই না? এখানে আমার জান বেরিয়ে যাচ্ছে আর তোমার মজা লাগছে। তোমার আন্দাজ আছে কতটুকু সময়ের মধ্যে আমার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে? তোমাকে ওভাবে নিস্তেজ পড়ে থাকতে দেখে আমি কতবার মরেছি তার হিসাব আছে তোমার? হাউ কুড ইউ ডু দিস টু মি খুশি? খুশি মাথা নিচু করে ঠোঁট উল্টিয়ে অপরাধীর সুরে বলল, সরি। প্রহর এবার খুশিকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিল, যেন বুকের ভিতর ঢুকিয়ে নিতে পারলে শান্তি হবে। বুকের সাথে মিশিয়ে নিয়ে আবেগী কণ্ঠে বলল, আর কখনো এমন করো না দুষ্টু করি, আই কান্ট টলারেট। তোমাকে না কতবার বলেছি খাবারে অনিয়ম করবে না, কেন শোনো না আমার কথা? নিশ্চয়ই তুমি সকালে খেয়ে আসনি, তাই না? তাই তো এমন অসুস্থ হয়ে পড়েছো। প্লিজ আমার কথাটা একটু মেনে চলো। তোমার কিছু হয়ে গেলে যে আমি বেঁচে থেকেও মরে যাবো। আমাকে এমন মৃত্যু যন্ত্রণা কখনো দিও না প্লিজ। প্রহরের জড়িয়ে ধরায় খুশি প্রহরের হৃদস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছে, যা এখন অস্বাভাবিক গতিতে চলছে। আর প্রহরের শরীরের কম্পনও অনুভব করতে পারছে খুশি। জ্ঞান ফিরে প্রহরের চেহারায় বিধ্বস্ত অবস্থা দেখেই খুশি ঘাবড়ে গিয়েছিল। তাই তো প্রহরের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার জন্য অমন মজা করেছিল। কিন্তু প্রহরের এই অবস্থা দেখে খুশি রীতিমতো ভয় পেয়ে গেল।
এত ভালোবাসা যে ভালো না। প্রহরের এত ভালোবাসায় আবার নজর লেগে যাবে না তো? আল্লাহ না করুক কখনো অনাকাঙ্ক্ষিত। जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ कैसी सरहदें कैसी मजबूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ तुम छुपा ना सकोगी मैं वो राज़ू तुम भुला ना सकोगी वो अंदाज़ गूंजता हूँ जो दिल में तो है क्यों मैं तुम्हारी ही दिल की तो आवाज हूँ सुन सको तो सुनो धड़कनों की जुबान मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ